আমরাও কিন্তু সবাইকে বলে আসছি, দেখো আর মাত্র 2 মাস, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসলে জীবনের কোনো ভিত্তি নেই, আবার দেখেন ঠিক মতন জীবনে চলার জন্য সবকিছুই লাগে। তোমার দাদি ফোন দিছিল, বলে সাইফান কোথায়? তাও ভালো লাগতেছে তুমি যে আসা মাত্রই এক্সারসাইজ শুরু করলে। আলহামদুলিল্লাহ। দেশি ডাল, ছোট ছোট, এত সুন্দর টেস্ট। ডাক্তার বলছে সাইফানকে জাউ ভাত, ডাবের পানি। অনেকে কমেন্টে কি বলতেছে জানো, ফ্রি পায় আলকাতরা খাচ্ছে ডাক্তাররা। মন শান্তি সর্দিতে এমন একটা কালারও আমরা পাইনি। কারোর বাসায় ছেলে মানুষ এভাবে কড়াইতে খায় নাকি একটু জানাই তো। ঢাকায় ভালো ঝড় বৃষ্টি হয়েছে, কাদা কাদা বারান্দা, পরিষ্কার করতে খবর আছে। তার মধ্যে কালকে বৃষ্টি হয়েছে তো পানিও তো পানি। অনেক দিন পর ঢাকার সকাল, উঠছি একটু আগেই, বিছানায় গড়াগড়ি দিচ্ছিলাম। সাইফান রাতে এত বমি করছে, কাদা আর কাদা। এতদিন আরাম খাইছি, এখন তো এই কষ্ট করতেই হবে, কিছু বলার নেই। এমন যে কত বালতি পানি ফেলতেছি। দুই বারান্দার অবস্থা ভয়ানক খারাপ। একসাথে 4টা হেলিকপ্টার যাচ্ছে, পুরো আকাশ কাঁপাই দিয়ে যাচ্ছে। দেখেন, এইভাবে কখনো আমি দেখি নাই। আস্তে আস্তে করে কাজ শুরু করে দিছি। আম্মু খালামার সাথে কথা বললাম, মনটা এই সর্দিতেই পড়ে আছে, ভাল লাগতেছে না। স্বাধীনতা দিবস 26শে মার্চ। স্বাধীনতা দিবসের জন্য কোনো কিছু হতে পারে। 3টা সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আরো একটা মানে এইভাবে করে যেতেই আছে। এবার এই সর্দি থেকে এই যে খালামার দুধ দিয়ে দিছে, এখন এলাচ দিলাম দুধে 2টা। কাচুয়া গায়ের দুধ, মানে যেই গরুর বাছুর হয়েছে, দুধের ঘ্রাণটা আমি নিতে পারছি না। খালামাকে বললাম, খালামা এই দুধ কে দিছে? বলতেছে যে দই বানানোর জন্য মর্জিনা আপাকে দিয়ে আনানো হয়েছিল, দেখা যাক কি করা যায়। ফেটে যায় নাই, কিন্তু মানে গন্ধটা আমি নিতে পারি না, ছোটোকাল থেকেই কাঁচুয়া গরুর দুধ খাইতে পারি না। খালামা বললো 2টা এলাচ দাও, দিয়ে দেখো কি হয়। এলাচ দিয়ে তাও মনে হচ্ছে এখন একটু এলাচের ঘ্রাণ পাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। শুধুমাত্র আমার ছেলেটা অসুস্থ হয়ে গেছে। রাতের বেলা 4বার 5বার বমি করছে, ভোরে বমি করছে, নিস্তেজ হয়ে গেছে। একটু স্যালাইন খাওয়াই, পানি খাইতে হবে বেশি, বুঝছো? শরীরে পানি কমে গেছে, তারপরে জার্নি করে আসছে, এখন একদম দুর্বল হয়ে গেছে বমি করে। কালকে একটু এলোমেলো খাওয়া হয়েছে, রাস্তায় এলোমেলো খাওয়া হয়েছে। আবার বাসায় এসে আমি রাতে না বুঝতে পারি নাই, ওর তো তখন খারাপ লাগতেছিল না, রাতে আমরা সবাই খিচুড়ি খাইছি। এখন আল্লাহ যেন ভালো হয়ে যায়, অনেক কষ্ট হচ্ছে ওর। যতবার রাতে টের পাইছে ততবারই বমি করছে, বমি মানে খাবার একদম হজমই হয়নি। আল্লাহ রহমতে ঈদে আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো ছিলাম, আমাদের কোনো বমি পাতলা পায়খানা কিছু ছিল না। এবারে হাফ কেজি পানির মধ্যে গুলাই নিলাম, যতবার খাই খাক। তোমার দাদি ফোন দিছিল, বলে সাইফান কোথায়? সাইফানকে দেখতে চায় না। তাতে না, খালামা ফোন দিছে যে বাসা ভালো লাগতেছে না, ফাঁকা হয়ে গেল কাম্মি, তোমরা কোথায়? মাথায় খুব কষ্ট হচ্ছে সাইফানের, একটু তেল লাগাই দিলাম। যাও ভাত বসাই দিই, দেখি 3জনই যাও ভাত খাবো। রুটি টুটি সবই দিয়ে দিছে। সাইফানের অবস্থা খারাপ দেখে ওকেও 2-1 চামচ খাওয়াইতে পারি, নিজেরাও খাই। তাই যাও ভাত অনেক পারি, 1 কাপ চালের অনেক হয়, পাতলা করে রান্না না। বাসায় ডিম টিম নাই, ডিম আনতে হবে।
সব শান্ত পরিবেশ, মনে হচ্ছে ঢাকায় কেউ নাই। একটা তরকারির ভ্যানও দেখলাম না। নিজের বাড়ি হোক আর ভাড়া বাড়ি হোক, মানুষ না থাকলে এই বেসিনটা যদি আপনাদের প্রথমে দেখাইতে পারতাম, ঝুড়া নিয়ে আসে এখন আমি ডলতেছি। এত ধুলা পড়ছিল, মানে সব জায়গায় ধুলা। আর পানি 4-5 বালতি পানি ফেলানোর পরও পানি দিয়ে যে হলুদ হলুদ আয়রন বের হচ্ছে। মাত্র কয়টা দিন ঈদ করে বাসায় আসছি, সবই খারাপ। তাই চিন্তা করতেছে আসলে দেখেন, একটা জিনিস ব্যবহার করলে কেমন চিকচিক করে আর ব্যবহার না করলে কেমন হয়ে যায়। একবারে কাতর হয়ে গেছে সাইফান, স্যালাইনও খাওয়াইতে পারছি না। সাইফান, এই দেখো সব কিন্তু শুকায় যাচ্ছে, তুমি কথা শুনো, একটু পানি খাও বাবা। শুনো, আম্মুর কথা না শুনলে কিন্তু আরও অসুস্থ হয়ে যাবা। সাইফান জাউ ভাত বেড়ে গেছে, 1 কাপ দিলাম, অর্ধেক কাপ দেওয়া লাগতো। ই আল্লাহ, রহমত করিও। হয়ে গেছে, দেখি সাইফানকে একটু খাওয়াই দিতে পারি নাকি, আল্লাহ রহমত করো। ঢাকায় এসে উঠেই নাই ঘুম থেকে। ফ্রিজে 4টা ডিম রেখে গেছিলাম এভাবে বক্সে, মনে পড়ছে। আর আমি সকাল থেকে বলতেছি ডিম নাই, ভালোই হলো। বিসমিল্লাহ। সাইফান উঠাইতে পারছি না তো, আবার চোখটা বন্ধ হয়ে গেছে, ঘুমাচ্ছে। ওকে একটু খাওয়াইতে পারলে, ঘুম দরকার। আলহামদুলিল্লাহ, রোজার মাস খুব সুন্দর করে কাটাইলাম ঢাকাতে এবং ঈশ্বরদীতে মিলে। ঈদের দিন শুরু হওয়ার পর থেকে মুখের যে তালা খুলছে, মনে হচ্ছে যে কত যে কেজি ওজন বাড়াইছি জানি না। যখন আনলিমিটেড খাই তখন পেটের মধ্যে সারাক্ষণ একটা ব্লোটেড ফিল, মনে হয় যে পেটটা ফোলা ফোলা লাগে। তো গতকালকে রাতে লাস্ট খাবার খাইছিলাম আমরা সম্ভবত 7:30টার মধ্যেই, তারপরে এখন খাচ্ছি 10টার সাথে। তো অটোমেটিক্যালি 8, 9, 10, 11, 12, ওইদিকে 5 ঘন্টা আর এখন 10, মানে একটা বড় রোজার মতন রাখা হয়ে গেল। পেটটা ফাঁকা ফাঁকাই লাগে, শুধু পানি খাইছি। সো আপনারা যারা রিসেট করতে চান আপনাদের দেহটাকে, সেই এই কাজ করতে পারেন। একটু আর্লি ডিনার করে পরের ব্রেকফাস্ট একটু দেরি করতে পারেন। আর কয়েকদিন একটু কম খাইলে বা একটু বুঝে শুনে খাইলে ইনশাল্লাহ আবারও ফোলা ফোলা যে ভাবটা সেটা কমে যাবে। কারণ অনেক বেশি ধরেন বাহিরের খাবার খাইছি, ধরেন সারা ঘাটে গেছি, তার আগের দিন গেছি হচ্ছে ওই যে পাকশি লেন লাইনের ওই পার রেস্টুরেন্টে খাইছি। রেস্টুরেন্টের সব খাবারে প্রচুর পরিমাণ লবণ চিনি থাকে, যে কারণে অনেক ওয়াটার বডি রিটেন করে, যে কারণে ওয়াটার ওয়েট কিন্তু বাড়বেই। সো ইনশাল্লাহ আবার বিয়ে খাইছি, মানে 3 দিন রেস্টুরেন্টে খাইছি, কিন্তু একদিন RRP, একদিন কাশ্মীরি, আর একদিন ফ্যালকনসে। সো আলহামদুলিল্লাহ, মানে পরিবারের সাথে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আনন্দ। বাট যেটা বলতে চাচ্ছি, মেন কথা হচ্ছে আবার ঢাকায় ফিরে আবার ব্যাক টু রুটিন। অনেকে দেখছেন যে একটা বাস পদ্মা নদীটা কি নদী জানি না, পদ্মা নদী, তো হ্যাঁ, পদ্মা নদীতে একটা বাস পড়ে গেছে। কারো হাজবেন্ড তার সন্তানকে নিয়ে টয়লেটে নিয়ে গেছে, তখন এসে দেখে তার ওয়াইফ, তার আরেকটা বাচ্চা পানিতে চলে গেছে। বিভিন্ন মানুষের বিভিন্ন কান্নাকাটি। তখন আমি আপনার আপনাকে বলতেছিলাম যে দেখো, আমরাও কিন্তু সবাইকে বলে আসছি, দেখো আর মাত্র 2 মাস, ইনশাল্লাহ আবার দেখা হবে। পরিবারের কত স্বপ্ন, কত চিন্তা ভাবনা, আবার আসে মানুষজন অফিসে জয়েন করবে, এই কাজ সেই কাজ, এই স্কুল, এই পরীক্ষা, এই পড়াশোনা, এই টেনশন, সবার কিন্তু কত রকম প্ল্যানিং। হ্যাঁ, কিন্তু মুহূর্তে দুর্ঘটনায় কিন্তু দেখেন কোনো জীবন শেষ, কোনো কিছুর কোনো ভ্যালিউ নাই। আবার আমরা ঈদের আগে দেখলেন যে ওই ফেরি দুর্ঘটনায় সে কত চিন্তাই না করছে, আমি পরিবারের জন্য শপিং করছে, এই জিনিসপত্র দিব, আবার বসকে বলছে আসবো, আবার অফিস করব, এই করবো সেই করবো, স্বপ্ন। কিন্তু আসলেই দুনিয়ার কি কোনো কিছুর কোনো মানে আছে? এটা আমি ওকে বলতেছিলাম যে দেখো, আমরা আসি ঢাকা, এই বাসে আমরা 3 জনের মধ্যে একজন যদি না থাকে, তখনই আমাদের দুনিয়া কিন্তু অন্ধকার। এটাই আলোচনা করতেছিলাম। সবাইকে ভালো রাখে, এই দোয়াটাই করি। তাই বললাম যে দেখো, আমরা বাসায় ঠিক মতন ফিরলাম ঠিকই, একই দিনে রওনা দিয়ে, ওরা দেখো অন্যরা ফিরল না একই দিনে। এইভাবে করে কালকে এত মন খারাপ ছিল, মানে ভাবাই যায় না। আবার দেখেন কি ভারী ভারী ব্যাগ বাসা থেকে আসার সময় কত কিছু দিয়ে দেয়। আবার আমরাও ধরেন যাওয়ার সময় সবার জন্য জিনিসপত্র একটু পারলেও যেটুকু পারি নিয়ে যাই। কি স্বপ্ন ভিতরে কাজ করে, ওইগুলোই আলোচনা করতেছিল, আর খারাপ লাগতেছিল।
কেমন জানি একটা মানে আসলে জীবনের কোনো ভিত্তি নেই, আবার দেখেন ঠিক মতন জীবনে চলার জন্য সব কিছুই লাগে। চলার জন্য হ্যাঁ। যুদ্ধ, কেমন মারামারি, মানে কাটাকাটি, হিংসা। হিংসা এখনই মরে গেলে আর কিছুই নেই, তখন আবার দেখেন জীবন চলতেছে। এগুলো চিন্তা করে কালকে মাথাটা খারাপ ছিল, আর আজকে ছেলেটা অসুস্থ যার জন্য ছেলেটা খাবার অসুস্থ হওয়ার বানাইছি কারণটা কি সেই জানো? আমি বলি, ছেলে অসুস্থ হওয়ার কারণ আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে আমরা আসছি কিসে, পাবলিক ট্রান্সপোর্টে। সাইফান গ্লাসে হাত দিচ্ছে, আকাশ ভাইয়া বিদায়, আব্বুর সাথে বিদায়, গ্লাসে কত জার্মস থাকে, আমরা তো হাত ধুয়ে খাবারটা খাই, তারপরে সিটে জার্মস থাকে। আল্লাহ এই কথা তো চিন্তাই ওইভাবে সে ওই হাত দিয়ে চিপস খাচ্ছে, ওই হাত দিয়ে সে নুডলস খাচ্ছে, সে নুডলস তো ধরে নুডলস চামচ, আমি খাওয়াই দিছি। ও নুডলস ধরে চামচ দিয়ে খেলে, বাট চিপস খাচ্ছে, মানে জার্মসের অ্যাক্সেস তো শেষ নাই। তো খাইছে হ্যাঁ, আরো মানে কি বলবো, আর বাচ্চা মানুষের এইভাবে তো ওই জার্মসগুলো দেহতে ঢুকার পরে এই ক্ষতিটা হয়। না হইলে কিন্তু অসুস্থ হইলে আমরা সবাই অসুস্থ হই, আমরা কিন্তু সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সাইফানি অসুস্থ, যা ভাতটা ওর জন্য বানাইছি তাও খাওয়াই দিতে পারলাম না, এত ক্লান্ত, একদম শরীর লেতাই গেছে বুঝলো। স্বাভাবিক, বানাইছি আর- খেতে পারলো না, মনটা খারাপ লাগতেছে। আর কালকে জানো ওই বাসের লাশগুলো রাতের বেলা তুলতেছে, খালি লাশে লাশ। হ্যাঁ। আমাদের ক্লোদিং লাইফ যে আপু আমাদেরকে ঈদে গিফট করছে জামাগুলা, তার ক্লাসমেট আর ক্লাসমেটের ওয়াইফ মারা গেছে, শুনে খুব খারাপ লাগলো। ওই বাসেই ছিল। ওই বাসেই ছিল, ওই বাসে আমরাও হইতে পারতাম, কিন্তু চিন্তা করে দেখেন যমুনা সেতুর উপর দিয়ে আমরা কিন্তু আসছি, আমাদের অ্যাক্সিডেন্ট ক্যান হ্যাপেন ওটা টু সেতু না, ওটা এনিওয়ান। ফেরিঘাটের এটা তো ফেরিঘাট, আমাদের সাথে হইতে পারতো না? হইতে পারতো, এটা জীবনে কারোর সাথে তো কোনো কিছুরই মানে লাইফে নিশ্চয়তা নাই। আমি যখন এগুলা নিয়ে আলাপ করি না, ভিতর থেকে কাঁপে উঠে যায়। তো আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আমার একটা জিনিস আমি ভুলতে পারি না, সেটা হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান, যেই ফাইটার প্লেনটা যে ক্র্যাশ হয়ে এতগুলো বাচ্চা যে মারা গেল, আমি এটা ভুলতে পারি না। কারণ কি জানেন, যে এই জিনিসটা কেন হইলো এটার সঠিক তদন্ত হয় নাই, এই জিনিসটা কিন্তু হওয়ার কথা না। তো আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেম, পাবলিক ট্রান্সপোর্ট বলেন, প্রাইভেট ট্রান্সপোর্ট বলেন, সবারই কিন্তু একটু চেক করা উচিত, একটু ভালো করে একটা ভেহিকলকে বাহিরে যাওয়ার আগে চেক করা উচিত, মানে এইসব জিনিসপত্র যেন না হয়, এই রিপিটেড অ্যাক্সিডেন্ট যেন না হয়, এটাই আমি মানে চাই। আর আপনারাও যারা বাইক চালান বা গাড়ি চালান, প্রতিদিন সকালবেলা বের করার আগে একটু চেক করে নিন আপনাদের চাকা, ব্রেক সব ঠিক আছে নাকি। আর ফ্রিকুয়েন্টলি কিন্তু আপনাদের গাড়িরও সার্ভিসিং করায়েন, কারণ এটাতে কিন্তু শুধু আপনার ঝুঁকি না, আপনার কারণে আরেকজনও মারা যেতে পারে। বলে এখন সরকারকে অনেক কড়া হইতে হবে, এইগুলো দেখে একটু দৃষ্টি দেখতে হবে। যাই হোক, পৃথিবীর অবস্থাই এখন খুব একটা ভালো না, আপনারা সবাই বুঝে শুনে প্রতিটা কাজ করবেন, অপচয় করার চেষ্টা করবেন না, যতটুকু প্রয়োজন অতটুকুর মধ্যে চলার চেষ্টা করেন। দুনিয়া আবারও স্বাভাবিক হওয়ার অপেক্ষা করেন, ইনশাল্লাহ হবে, বাট কীভাবে কী হবে সেটা আমরা জানি না। লেটস হোপ ফর দ্য বেস্ট। কাছের মানুষকে কাছে রাখেন, নিজেদের হেলথের দিকে খেয়াল রাখেন। আবারও বলি, একজন সুস্থ মানুষের হাজার প্রবলেম, একজন অসুস্থ মানুষের একটাই প্রবলেম। চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন, মানে এখন না সোশ্যাল মিডিয়া অন করতে গেলেই কেমন যেন ভয় লাগে, কি শান্তিই নাই, মানে আল্লাহ তুমি হেফাজত করো, আর কিছু আমার বলার নেই। আজকে সে কতদিন পরে এক্সারসাইজে দাঁড়াইছে, ঈশ্বরদি যায় পুরা ফাঁকি মারছে। ঈশ্বরদীতে প্রতিদিন ৭,০০০ স্টেপ করছে। কিভাবে হলো? মসজিদে যাওয়া আসা। ও, মসজিদটা একটু বাসা থেকে ভালোই দূরে, হ্যাঁ, তাও ভালো লাগতেছে। তুমি যে আসা মাত্রই এক্সারসাইজ শুরু করলে, আলহামদুলিল্লাহ। আমাকে একটু জোর করে হাঁটাইও, আমার কাজের শেষ নাই। আমার এই যে ফিল্টার হলো মাজতে হবে, কারণ পানির গন্ধ লাগে। এই স্টিলের বাটিটা আমি সর্দি থেকে নিয়ে আসছি, এটা আমার এত পছন্দ হয়েছে, ছোটোখাটো, খুব সুন্দর। ভাল লাগতেছে না ঢাকায়, মন বসতেছে না, সব ফাঁকা। সর্দিটা এতক্ষণ হই হুল্লা হয়ে যায়, তার মধ্যে সাইফানটা অসুস্থ, উঠাইতে পারিনি এখনো। এত আনন্দের মধ্যে ছিলাম না কয়দিন, একটু ভিতর থেকে খারাপ লাগবে, আবার আস্তে আস্তে ভালো লাগবে। আমার কয়টা পাতলা প্লেট কিনবো, এই প্লেটগুলো অনেক ভারী। মেহমান আসলে এই প্লেটে খাইতে পারে না, আমরা পারি, মেহমান বলে এত ভারী প্লেট ধরতে কষ্ট। বাড়ি থেকে মাসকালের ডাল নিয়ে আসছি, দেশি ডাল, ছোট ছোট মুখ, এত সুন্দর টেস্ট। আমার শেলি খালা আমার খিচুড়ি রান্না করে দিচ্ছে, আমি ভাইয়াকে বলছি
ভাইয়া আমাকে এই ডালই দিবেন। পোলায়ের চালটা আমার ভাইয়ের দোকানের এত ভালো, এই যে আমি 10 কেজি পোলায়ের চাল দিয়ে আসছি। এবার ব্যাগগুলো একটু ফাঁকা করি। প্রতিবার মসুরের ডাল নিয়ে আসি, এবার বাসায় অনেক মসুরের ডাল ছিল, আম্মু আসার সময় নিয়ে আসছে, এই জন্য মসুরের ডাল নিয়ে আসি নাই। আমরা কোনো সময় ঢাকায় খোলা পোলায়ের চালটা কিনি না, অথচ এই খোলা পোলায়ের চালটা প্যাকেট চালকেও হার মানায়, এত টেস্ট। এই চালের টেস্ট একবার পাইলে আর অন্য চাল কিনতেই মন যাবে না। এত সুন্দর ঘ্রাণ, চালটা ঢালতেছেও খুব সুন্দর পোলায়ের চালের ঘ্রাণ। ছাদের পানি পরিষ্কার করতেছে, তাই দেখি কিসের আওয়াজ। সাইফান ঘুম থেকে উঠতে চেহারা একদম মলিন হয়ে গেছে, ফ্যাকাশে। আমি খাই দিই, ভালো হয়েছে। দেখো স্যালাইনটা কখন দিছি শেষ করো নাই, তাহলে স্যালাইনটা শেষ করলেই তো সুস্থ হবা। মুখে স্বাদ লাগবে না বাবা। অনলাইনে ডাক্তার দেখাবে সাইফানকে। সাইফান বিছানার মধ্যে বমি করে একাকার করছে। ডাক্তার বলছে সাইফানকে জাউ ভাত, ডাবের পানি, চিকেন স্যুপ আর স্যালাইন খাওয়াইতে। সাইফানের সকাল থেকে 2 বার বাথরুমও হয়ে গেছে, আবার হলো বমি করতেছে বারে বারে, আর ঔষধ দিল। উঠো উঠো উঠো, গোসল করাই দেয় একটু, চলো গোসল করায় শুয়ে থাকো। বলতেছে আমসত্ত্ব থেকে সম্ভবত হয়েছে এটা। কালকে রাত চাননি পথে আমসত্ত্ব খাইছিল, এই যে এই চিপসগুলো খাইছি না, ধরো আবার বাহিরের চিপসও খাইছে, অনেক 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 কিছুই খাওয়া হয়েছে কালকে। তুমি খাও না? আমার তো পেটটা আল্লাহর রহমতে ভালো। কই চলে গেছে? ওই যে আছে। সাইফান বাবা বলতেছে তোমার বন্ধু আসছে, কতদিন পর দেখলাম রে। তোদের কেমন আছিস? তোরা যে ভুলে যাইস না, এটা তো বিশাল ব্যাপার। এটাই তো দুনিয়ার নিয়ম। না তোমার তেঁতুল আর ঘি। অনেকে কমেন্টে কি বলতেছে জানো, ফ্রি পায় আলকাতরা খাচ্ছেন আপনারা। শিল্পী আন্টি মানে আমার যে চাচি, মেজো চাচি, সে হচ্ছে ঘি খেতে খুব পছন্দ করতো। তো শিল্পী আন্টি দেখছে আমার ওই চাচি, মানে আমার মেনু মানে হ্যাঁ ওর মেজো মামি আর কি। কিন্তু আমরা যে খাবার খাইছি, আমার মেঝে ভাবিকে আমরা ছোটকালে দেখতাম তেঁতুল চিনি আর ঘি দিয়ে মাখা খাইতো। কি রে, জীবনে খাইনি। শিল্পী আন্টি খাওয়াবেন? রূপাজের তেঁতুলটা আনছে আনলে আমার তেঁতুল এটা কি শোনাইলে? হ্যাঁ, তেঁতুল চিনি আর ঘি দিয়ে মাখা সেই খাইতো ভাত দিয়ে। এমনি। তেঁতুলের ক্যান্ডি একটা খাই না, ওই যে থাইল্যান্ডের গুলা না, থাইল্যান্ডে না, কক্সবাজার বার্মিস গুলা, বার্মিস গুলো সিমিলার টেস্ট কিন্তু এটা আরো প্রিমিয়াম। এটা আমি বলতে চাচ্ছিলাম, ভুলে গেছি। সেম তেঁতুলটা সেম এমনই লাগে, খালি জাস্ট এখানে ঘি অ্যাড করা। এত সুন্দর মানায় যে তেঁতুলের সাথে ঘি, এটা আমি জীবনে জানতাম না। কিন্তু ঘিয়ের ঘ্রাণটা এখানে সত্যি উপরেই থাকতেছে, ব্যালেন্সটা সুন্দর লাগতেছে। আর তেঁতুল প্রেমী যারা ভাই বেস্ট। মানে আমি ওই দিন কি পরিমাণ একবারে খাইছি, এতগুলো খাও না, 2-3টা খাও, তার কোনো হিসাব নেই। পরে মাঝে মাঝে খাবো নি। নিয়ে যাও, একটা কাঁচের বোতলে রেখে দিই, রাখো। তোমার টেবিলে রাখি, 2 পিস করে খাই। আমার টেবিলে রাখো না। কাপড় চোপড় নিলাম অনেকগুলো ধুইতে। বাড়ির এই যে বিছানার চাদর নিল সাইফান বমি করে, এগুলো ধুইতেই আমার লাগবে 1 ঘন্টা। সাইফানকে এখন আগে গোসল করায় দিয়ে তারপরে চাদর চেঞ্জ করব। কাজ এক এক জায়গায় এক এক রকম কাজ, কাজের শেষ নাই। সকাল থেকে আসার পর থেকে কোনো রকম খালি এই যে ধুলাবালি পরিষ্কার করে এই ঘরে এই যে ব্যাগ ট্যাগ সব নিয়ে আসছি, এখনও তো ব্যাগ খুলেই নেই। যা যা দরকার খালি কোনো রকম একটু বের করতেছি আর রাখতেছি, এই হলো অবস্থা। আর এদিকে মোটামুটিভাবে সবই মানে যতটুকু করা যায় পরিষ্কার করে, যেগুলো কাপড় দিয়ে ঢাকছিলাম ভাবছি বিছানা চাদরগুলো ধুয়ে দেবো, কিন্তু আজকে আর সম্ভব না, ভাঁজ করে রাখলাম। ও নামাজে চলে গেছে, সাইফান অসুস্থ, ওকে তো পাঠাই নাই। সজনাগুলোকে একটু পেঁচায় ছালার বস্তা দিয়ে পেঁচায় রাখবো। এই সোফাটার জন্য আমি ভ্যাকসিন নিয়ে আসতে চাইছিলাম, মনটা খুব খারাপ লাগতেছে।
চেষ্টা করা যায় তো। মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। রোদ উঠলো কড়া কড়া। সাইফানের পাপা হলো এটা তরমুজ আনছে, দেখি আমি দেখাচ্ছি তারা। এনে বলতেছে এত লাল বলে জীবনে দেখে নেই। এই সাব্বির মামা যে তরমুজ দিছিল তার চেয়ে এটা লাল বেশি, একদম এত লাল। 40 টাকা কেজি মাত্র। ঢাকায় তো দাম কম, এইসব দিতে 60 টাকা কেজি, জোর করে 50 টাকা দেয়। ঢাকায় 40 টাকা কেজি। মানুষ আসে নাই তো, সব দোকানপাট বন্ধ। ওষুধ আনতে পারলাম না, সাইফানের দোকান বন্ধ। প্রত্যেকদিন একটা করে তরমুজ খাওয়া উচিত। এর দাম কত এটা? 40 টাকা, এটা 120 টাকা, 130 টাকা। ও এখনই খাইনি 3 এটা। কেজি 300 গ্রাম। খাও, কামড় দাও। ওখানে না কাটি, কালার দেখে একদম মন শান্তি। ঈশ্বর দিতে এমন একটা কালারও আমরা পাইনি। বিসমিল্লাহ। দেরি নাই, আনা মাত্রই খাইছি। বেস্ট। এত মিষ্টি তরমুজ খাই নাই। কিন্তু এটা যদি- তরমুজটা বেশি থাকবে না। এটা যদি ঠান্ডা হইতো কি লাগতো। না গো, এই দেখো একটু মানে থেতলা। না না, তরমুজ একটু থেতলা খাইতে পারে, বাট তরমুজ থাকবে, ভালো আছে। সাইফানের পাপা পেঁয়াজ নিয়ে আসলো, বাসায় পেঁয়াজ ছিল না। আর তরমুজ কেটে ফ্রিজে রাখলাম, বারে বারে তরমুজ খাবো। আর দেখেন তরমুজটা থেতলানো, এই যে এই জন্য লোকটা আগে এই এত সুন্দর কালার, কিন্তু হয়তো বা ওনার হাত থেকে পড়ে গেছিলো। আর খোসা ফেলে দেই কেন, ঈদের সময় এই যে এলাকায় যে ভ্যানে তরকারি এলাগুলো আসে, তারা একজনেরও সাউন্ড পায়নি, খালি একটা মুরগিওয়ালার সাউন্ড পাইছি। তাই বলতেছি সবজি নষ্ট করাই উচিত না। আজকে আম্মু বাড়ি থেকে ফোন দিছিল, আমি তরমুজের খোসা ফ্রিজে করে রেখে আসছি, কেটে রেখে আসছিলাম। আম্মু সেই খোসা ভাজি করছে, বললো নামানোর আগে একটু ঘি দিছি আর হলো ডিম ফেটে দিছি। খুবই মজা হয়েছে। তুমি এইভাবে রান্না করিও কাম্মি। অনেকে পানি কুমড়া ওইভাবে রান্না করে তো, আম্মু তরমুজের খোসাটাই ওইভাবে রান্না করছে, খুব ভালো হয়েছে। আর তরমুজ যখন ঘরে আসছে ইনশাল্লাহ আমি ওইভাবে একদিন রান্না করব। আর এখন সিজনের তরমুজ তো, এর খোসা ভাজিটাও অনেক টেস্টি। আমি একটু লাল লাল রেখে কাটছি, তাহলে ভাজিটা এমনি টেস্ট হয়। কেটে ডিপ ফ্রিজে রেখে দেবো। পানি কুমড়া ভাজির থেকেও তরমুজের খোসা ভাজি টেস্টি। একটু কষ্ট করলে একটা আইটেমও খাওয়া যায়, আর সংসারে অনেক উপকারে আসে। কি ভাল লাগতেছে সোনা পাখি? আজকে দুপুরে খাওয়ার জন্য বের করলাম সজনে ডাঁটা, একবারে সরিষা দিয়ে আম্মুর রান্না, লাউ শাক ভাজি, আর এইদিকে মুরগি গরম দিছি, মানে গরম করছি। সাইফানকে একটু জাউ ভাত দিয়ে এক টুকরা মুরগি দিয়ে পরে অল্প একটু খাওয়াইতে পারছি। ভাত ওভেনে দিব, এসে গরম করব। খাবার দিব, ভালোই দেরি হয়ে গেছে। সাইফানের বাবা নামাজ থেকে এসে বসে আছে। আমি এই যে কাপড় নিছি অনেকগুলো ধুইতে, সেগুলো শেষ করতে করতে অনেক দেরি হয়ে গেছে। কালকে 1/2 কেজি চালের ভাত রান্না করে দিছে। আম্মুর ভাতের চাল পচে না, আমি বক্সে রেখে দিছি, এখন গরম করতে আসে দেখি ভাত পচে গেছে। কি মন খারাপ আমার, এখন যাও ভাত দেই খাইতে। পুরা ভাত হচ্ছে পচে, মানে ঘেমে গেছে। এটা ভাজা যাবে, ভাত ভাজা যাবে, কিন্তু ভাত গরম করলে আর খাওয়া যাবে না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এই জন্য মানে সকালে যাও ভাত বেশি পরিমাণে হয়ে গেছে। আরে ভাই, খিচুড়ি খাইলেও তো হইতো। টেনশন হয় না একটা, ধরো এত দেরিতে খাবার দিছি, আবার কিসের টেনশন? তুমি তার ঘুরে বেড়ানো কাজই তো করছো। এখন যাও ভাত দিয়ে মুরগি, আর এই যে সজনা খাবো বেশি করে গাছের। খুবই স্বাদ হয়েছে এই রান্নাটা, সরিষা দিয়ে আম্মু রান্না করছে। আর লাউ শাক খাই দেখো, কমল না অনেক, দেবো একটু, খেলাম তো। একটু খাও, খুব নরম। এত স্বাদের লাউ শাক, আমিও সবগুলো নিয়ে এখন খাই নেব। অর্ধেক বের করছি, সজনা অর্ধেক বের করছি। আর সাইফান ঘুমাচ্ছে তখন থেকে, ওর ঔষধ পাওয়া যায় নাই, সব দোকানও বন্ধ নাকি। ঢাকায় এখনো ঈদ ঈদ একটা ভাব। কোথা থেকে যে এতগুলো কাপড় হইলো নিজেও মিলাতে পারি না। যে যাওয়ার দিন কাপড় চোপড় খুলে চলে গেছি, আবার এসে আসার দিনের কাপড় চোপড়
তাও রোদ আছে, শুকায় যাবে। আমি এখন 1 কাপ চা বানাই নিছি, নিজে একটু চা খাবো আর একটু শুভ। বাজে 4:30, ক্লান্ত লাগতেছে এখন। সকাল থেকে আমি 1 মিনিটের জন্য বসি নাই, ঘুম থেকে ওঠাবার থেকে অনেক অনেক কাজ আগাইছি। তুমি তো অসুস্থ। অসুস্থ না, আল্লাহ নাম হবে অসুস্থ না, ভালো আছে, কিন্তু আমাকে জোর করি বললো করার দরকার না। তারা মাগরিবের নামাজ পড়ে আসতে নাস্তা দিছি, নুডলস আম্মুর রান্না, এত মজা হয়েছে। কালকে পেয়ারা খাওয়াইলাম যে তোমাকে, আই লেভেল সে হলো পেয়ারা কিনে নিয়ে আসতে মাত্র 50 টাকা কেজি ঢাকাতে। ঈশ্বরদীর দামে ঢাকায় পেয়ারা পাওয়া যাচ্ছে। এটা শেষ করো তাড়াতাড়ি, রাতে এখন রুটি খেলে রুটি দিব, আর না হলে এটাই রাতের খাবার। আমি বলছিলাম মুরগির ঝোল দিয়ে এটা নেড়ে নিয়ে আসি, সে নিষেধ করছে। এটাই যে মজা। সাইফান একটু খাবে নাকি? সেরা একটু খাবে? না খেলেই ভালো। থাক, দরকার নেই, ডিম টিম আছে তো, পেটটা গরম যদি। রাতের বেলা ঢাকা একদম শান্ত। আমি অনেক বাসায় লাইট জ্বলতেছে, অনেক বাসায় লাইট জ্বলতেছে না, এখনো তারা ঢাকায় আসে নাই। বাবা ছেলে রাতের খায় নাই। সাইফানকে রুটি দিছি, আর সাইফানের পাপা জাউ ভাত দিয়ে মুরগি একদম কড়াই চাটতেছে। কেমন খাই তাই? বেস্ট আর কি। কারোর বাসায় ছেলে মানুষ এভাবে কড়াইতে খায় নাকি একটু জানেন তো? ও আবার এইভাবে কড়াই দিয়ে চাটাচুটি ভালোই পছন্দ করে। বললাম যা, ঝোল লেগে লেগে আছে, ওই ঝোল শক্ত শক্ত হইলে ওটা মজা লাগে। যাও ভাত নষ্ট হবে, তাই তাকে বসি খাবা নাকি? পরে বসে দিয়ে দাও। তোমার শরীর কেমন এখন? হ্যাঁ ভালো। তার দাদার খুব মন খারাপ ছিল, তারপরে দাদা দোয়া করছে। এখন কথা বলার পর থেকে দাদার ভালো লাগতেছে না? খুব মন খারাপ করছে দাদা। আলহামদুলিল্লাহ সুস্থ, অনেকটা সুস্থ হয়েছে। সাইফানের ঔষধ খুঁজে পাইনি, সাইফানের বাবা পরে হলো আসরের সময় ঔষধ নিয়ে আসতে, আমি খাওয়াই দিছি। এখন এই যে রাতের খাবার দিছি, রুটি দিছি। ও চাউ ভাত আর খাইতে চাচ্ছে না, 1 টুকরা মাংস দিয়ে রুটি দিছি। রুটিটা শেষ করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যেগুলো অবস্থা থাকো, আমাদের জন্য দোয়া করবেন, মানুষের টাটা শুরু। My guiding light, you are my everything, you are Muhammad.